বয়েস ভালো আছো সবাই? আমাদের আজকের আলোচ্য বিষয় সেকেন্ড পার্টের অংশীদারি ব্যবসার হিসাব। এখানে কি কি কথা বলা ছিল? এখানে লাভ ক্ষতি আবন্টন হিসাব একটা তৈরি করা হয়। লাভ ক্ষতি আবন্টনে কি করা হয়? লাভ ক্ষতি আবন্টনে ডেবিটে প্রতিষ্ঠানের ব্যয় যেগুলো আছে ব্যয়গুলো লেখা হবে ডেবিট দিকে। যেমন তুমি প্রতিষ্ঠান থেকে পার্টনারকে দিচ্ছ মূলধনের সুদ, তাহলে কি হবে? প্রতিষ্ঠানের ব্যয় হবে, এই জন্য ডেবিটে আসবে। প্রতিষ্ঠানের নেট লাভ যা হয়েছে এটাও আয়, এই জন্য ক্রেডিটে যাবে। প্রতিষ্ঠানের অংশীদারদের কাছ থেকে উত্তোলনের সুদ আদায় করা হচ্ছে, এটা কি হবে? প্রতিষ্ঠানের জন্য আয় হবে। এইভাবে লেখার পর আবন্টনের ক্রেডিট থেকে ডেবিট বাদ দিবা, বাদ দিয়ে একটা বন্টনযোগ্য লাভ আসবে। এই বন্টনযোগ্য লাভ অংশীদারদের মধ্যে লাভ ক্ষতি বন্টন অনুপাতে ভাগ করে দিবা। অনুপাত আছে মনে করো 5:30:2, তাহলে কত দিয়ে ভাগ হবে? 10 দিয়ে ভাগ হবে। 5 দিয়ে গুণ করলে প্রথম জনের লাভের অংশ চলে আসবে। এইভাবে লাভ বন্টন করে দিবা। তারপর মূলধন হিসাব তৈরি করা হবে। কোনো সময়ে মূলধন হিসাব যেগুলো প্রতিষ্ঠান থেকে পাবে সেগুলো মূলধন হিসাবের ক্রেডিটে যায়, আর যেগুলো প্রতিষ্ঠান থেকে দিবে এগুলো মূলধন হিসাবের ডেবিটে যাবে, দিয়ে মূলধন হিসাবের একটা ব্যালেন্স হবে। অনেক সময় চলতি হিসাব তৈরি করতে বলা হয়। চলতি হিসাবের নিয়ম হচ্ছে, চলতি হিসাবে মূলধন ছাড়া অন্যান্য ডাটা যেগুলো থাকে এগুলো চলতি হিসাবে লেখা হবে। খেয়াল রাখবা, চলতি হিসাবে মূলধন যাবে না, মূলধন ছাড়া অন্যান্য ডাটাগুলো যাবে চলতি হিসাবে। এটা হচ্ছে অংশীদারির মূল বিষয়বস্তু। এখান থেকে তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। এখান থেকে যদি কারো মূল বিষয়বস্তু থেকে কোনো কোশ্চেন থাকে তাহলে বলো। মূল বিষয়বস্তু থেকে কারো কোনো প্রশ্ন আছে? মূল বিষয়বস্তু থেকে যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা স্লাইডে যাব। স্লাইড থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব। স্লাইডে গিয়ে স্লাইড থেকে একটা সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব। এখানে এই স্লাইডে বলা হচ্ছে 3 জন অংশীদার, তাদের লাভ ক্ষতি বন্টন অনুপাত উল্লেখ আছে। তাহলে ওই অনুপাত অনুযায়ী তাদের মধ্যে লাভের অংশ বন্টন করা হবে। স্লাইডে আসে। এবার স্লাইডে দেখো কি বলতে যাচ্ছে। পরেশ চন্দ্র মণ্ডল এক সাজিদ সেন্টারের 3 জন অংশীদার। এই প্রতিষ্ঠানের নাম সাজিদ সেন্টার। তার অংশীদার, তাদের মূলধন 1/1/18 তারিখে পরেশ নিয়ে এসছে 80,000, চন্দ্র 60,000, মণ্ডল 20,000 টাকা। এই মূলধনের উপরে তাদের সুদ দেওয়ার কথা বললে সুদ দেবে। চলতি হিসাবের ব্যালেন্স এদের আছে পরেশের 18,000 টাকা ক্রেডিট। এই 18,000 ক্রেডিট মানে পরেশ প্রতিষ্ঠান থেকে মূলধন ছাড়াও 18,000 টাকা পাবে। তাহলে এই চলতি হিসাবে যখন সুদ দিবে, এই সুদ আসবে কোথায়? চলতি হিসাব পরেশ যেহেতু পাবে, পরেশের চলতি হিসাবের উপর যদি সুদ দেওয়া হয় তাহলে সুদ আসবে ডেবিটে। চন্দ্র 10,000 টাকা, চন্দ্রের কাছেই প্রতিষ্ঠান 10,000 পাবে। ডেবিট মানে
চন্দ্রের কাছেই পাবে। তাহলে তাকে যখন সুদ চার্জ করা হবে, তার কাছ থেকে যখন সুদ আদায় করা হবে, এটা প্রতিষ্ঠানে আয় না ব্যয়? আয়। তখন ওটা ক্রেডিটে যাবে। মণ্ডলের ক্ষেত্রে ৬০০০ ক্রেডিট আছে, তার মানে মণ্ডল প্রতিষ্ঠানের কাছে মূলধন ছাড়া আরও টাকা পাবে। তাহলে মণ্ডলের জন্য এটার উপর যখন সুদ দেওয়া হবে, মণ্ডলের এই সুদ হবে ব্যয়, আবন্টনের ডেবিটে যাবে। চলতি হিসাবের উপর 10% সুদ ধরতে বলছে, 10% সুদ ধরবা। যাকে দিবে তার সুদ কি হবে? যাকে সুদ দিবে সেটা প্রতিষ্ঠানের ব্যয় হবে। তার সুদ এখানে আরো সহজভাবে ধরতে পারো, যার ক্রেডিট আছে তার সুদ যাবে ডেবিটে, আর যার ডেবিট আছে তার সুদ যাবে কোথায়? ক্রেডিটে। এরপরে বলছে উত্তোলনের পরিমাণ ৮০০০, ৪০০০, ২০০০। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ২৪০০ টাকা বেতন পান, যা তিনি উত্তোলন করেন। বেতন যদি পান এবং উত্তোলন করেন, তাহলে বেতন কি আর পাবে? তাহলে বেতন আর পাবে? যদি বেতন উত্তোলন করে নিয়ে যায়, বেতন যেহেতু আর পাবে না, সেই ক্ষেত্রে বেতন আর মূলধন হিসাবে যাবে না। আর এখানে আবন্টনে লেখার যে ব্যাপার, সেটা হচ্ছে এখানে কি বলছে? বেতন ডেবিট করার পর মুনাফার পরিমাণ দাঁড়ায় ২,৪০,০০০। বেতন ডেবিট করার পর বলা অর্থ বেতন বাদ দেওয়ার পরে মুনাফা হয়েছে এই টাকা। তাহলে বেতন কি আবারও বাদ দেওয়া যাবে? তাহলে বেতন বাদ দেওয়া যাবে না। এরপরে তোমাকে বলছে পরেশ এবং চন্দ্রের চলতি হিসাবে সুদ নির্ণয় করো। তাহলে এখন আমরা নেক্সট স্লাইডে দেখি, দেখতে পাচ্ছ চলতি হিসাবে সুদ পরেশের। এখানে কি বলা হচ্ছে? ১৮,০০০-এর 10% হারে ১৮০০ টাকা দুইজনের সুদ নির্ণয় করতে বলছে। তাহলে দুইজনেরটাই লিখে দেখাবা। চন্দ্রের চলতি হিসাবে সুদ নির্ণয় করতে বলছে। ১০,০০০-এর 10%, ১০ গুণ 1/100 করলেই ১,০০০ টাকা চলে আসবে। এই পর্যন্ত কারো কিছু জানার আছে? আরেকজনেরটা নির্ণয় করা হয়নি, কারণ প্রশ্নে চাইনি। প্রশ্নে দুইজনের চলতি হিসাবে সুদ নির্ণয় করতে বলছে। এখানে কোনো কিছু জানার আছে? আর এরপরে নেক্সট স্লাইডে দেখো লাভ ক্ষতি আবন্টন হিসাব। এই আবন্টন হিসাবে কি বলতেছে? লাভ ক্ষতি আবন্টনে যেগুলো প্রতিষ্ঠানে আয়, সেগুলো যাবে আবন্টনে ক্রেডিটে। নিট লাভ প্রতিষ্ঠানে আয়, এই জন্য যাবে ক্রেডিটে। তারপর চলতি হিসাবে সুদ চন্দ্রের কাছ থেকে আদায় করা হবে। চন্দ্রের ডেবিট উদ্বৃত্ত আছে, যেহেতু চন্দ্রের কাছ থেকে চলতি হিসাবে সুদ আদায় করা হবে। ক্লিয়ার? এই জন্য এটা প্রতিষ্ঠানে আয়, এই জন্য ক্রেডিটে। অন্যদিকে পরেশ এবং মণ্ডলের ক্ষেত্রে পরেশ এবং মণ্ডলী প্রতিষ্ঠান থেকে টাকা পাবে। তাহলে এর উপরে যে সুদ দেওয়া হবে, সেই সুদটা কি হবে? ব্যয়। এই জন্য ডেবিটে গেল। লেখার পর যেটা কাজ, লেখার পর কাজ হচ্ছে তুমি সবগুলো ক্রেডিটের যোগফল নির্ণয় করবা। ক্রেডিটের যোগফল নির্ণয় করে কত হলো? ২,৪০,০০০, আর ১,০০০ আছে ক্রেডিটে। যোগফল ২,৪১,০০০। এখান থেকে ডেবিটের ২,৪০০ বাদ দিলে ২,৩৮,৬০০ টাকা হয়। এই ২,৩৮,৬০০ তাদের মধ্যে যে অনুপাত আছে না, এই অনুপাত অনুযায়ী তাদের অনুপাত কি ছিল?
অনুপাত দেখাচ্ছিল 4:2:1। অনুপাত এভাবে আছে না, 4:2:1। 4:2:1 হলে অনুপাতের যোগফল 7। 7 দিয়ে ভাগ হবে আর 4 দিয়ে গুণ করলে প্রথম জনের লাভের অংশ চলে আসবে। 4:2:1। দ্বিতীয় জনের 7 দিয়ে ভাগ হবে আর 2 দিয়ে গুণ হবে, তাহলে কি চলে আসবে? দ্বিতীয় জনের বন্টনযোগ্য মুনাফা চলে আসবে। মন্ডলের ক্ষেত্রে 2,38,600, এখানে ভাগ 7 গুণ 1 করলে তৃতীয় জনের লাভের অংশ চলে আসবে। এই পর্যন্ত কারো কোনো কিছু জানার থাকলে বলো। এই স্লাইড থেকে লাভ ক্ষতি আবন্টন হিসাবের যে স্লাইড, এখান থেকে কারো কিছু জানার আছে? আছে কারো কিছু জানার? আবন্টন আর বন্টন হিসাব একই, জাস্ট নামকরণ। লাভের অংশ অনুপাত অনুযায়ী ভাগ করে দেওয়া হবে। যে অনুপাত আসবে এই অনুপাত অনুযায়ী লাভের অংশ ক্রেডিট থেকে ডেবিট বাদ দিয়ে যে টাকা হয়েছে এই টাকা লাভের অংশ অংশীদারদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। যে লাভের অংশ দেয়া থাকবে ওই অনুযায়ী ভাগ করবা। তাহলে এই স্লাইডে কোনো প্রশ্ন না থাকলে আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে বলছে চন্দ্রের, কোশ্চেনে উল্লেখ আছে চন্দ্রের চলতি হিসাব তৈরি করো। এই চলতি হিসাবের নিয়ম, চলতি হিসাবে মূলধন লেখা যাবে না। মূলধন ছাড়া অন্যান্য ডাটা যেগুলো আছে সেগুলো আসবে। অন্যান্য ডাটার ভিত্তিতে তার টোটাল পাওনার পরিমাণ যত টাকা এই টাকায় আসবে। চন্দ্র লাভের অংশ পাচ্ছে 68,172 টাকা। ওখানে আমরা খ নাম্বারে দেখলাম লাভের অংশ পাচ্ছে। তার চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত ছিল, এই জন্য ডেবিটে 10,000 টাকা লিখতে হবে। মানে পূর্বের থেকেই প্রতিষ্ঠান তার কাছে পূর্বের থেকেই 10,000 টাকা পাই। ডেবিট উদ্বৃত্ত থাকলে ডেবিটে লিখতে হয়। উত্তোলন কর্তার 4,000 টাকা, উত্তোলন করলে তার পাওনা কমে যায় না, এই জন্য 4,000 টাকা ডেবিটে। চলতি হিসাবে সুদ 1,000, এই সুদ ওকে দিতে হবে, এই জন্য ডেবিটে লিখে তার ব্যালেন্স নির্ণয় করা হচ্ছে। ব্যালেন্স নির্ণয় করার সময় তার ক্রেডিটে হয়েছে কত? 68,172 টাকা। এখান থেকে ডেবিটের 10,000, 4,000, 1,000 বাদ দিলে আসে 53,172 টাকা। এই টাকা সে মূলধন ছাড়া প্রতিষ্ঠান থেকে পাবে। মূলধনও পাবে, মূলধন ছাড়া অন্যান্য যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোর উপর তার টোটাল পাওনার পরিমাণ 53,172 টাকা ব্যালেন্স সিডির মান। এই ব্যালেন্স সিডি নির্ণয় হবে বছরের শেষ তারিখে। পরের দিনে গিয়ে জানুয়ারির 1-এ গিয়ে আবার ব্যালেন্স বিডি দিয়ে লিখতে হবে 53,172 টাকা। এই টাকা অর্থ মূলধন ছাড়াও সে প্রতিষ্ঠান থেকে এই টাকা আরও পাবে, মূলধন ছাড়া এই টাকা পাবে। তাহলে এই স্লাইড থেকে বলো কারো কিছু জানার আছে? এই স্লাইড থেকে আছে কারো কিছু জানার?
এটা খতিয়ানি মূলত এখানে যেসব টাকাগুলো সে প্রতিষ্ঠান থেকে পাবে সেগুলো ক্রেডিটে যায়, যেমন লাভের অংশ পাবে ক্রেডিটে, অন্যদিকে প্রতিষ্ঠান তার কাছে পাবে 10,000, তাহলে এটা কোন দিকে যাবে? ডেবিটে। ওই টাকার উপরই সুদ দিতে হচ্ছে তাকে 1,000 টাকা, এটাও ডেবিটে। এবং সে টাকা তুলে নিয়ে গেছে কত টাকা? 4,000 টাকা। এই 4,000 টাকাও ডেবিটে গিয়ে ব্যালেন্স নির্ণয় করা হবে। এখানে বোঝাচ্ছে যে চন্দ্রের মূলধন ছাড়া এখানে বোঝাচ্ছে যে তার টোটাল মূলধন ছাড়া পাওনার পরিমাণ 53,172 টাকা। এখান থেকে কারো প্রশ্ন থাকলে বলো, যদি থাকে তাহলে। ডেবিট পাশে ক্রেডিটে যদি সে আরো কোনো খাতে টাকা পায়, কমিশন পেতে পারে, বেতন পেতে পারে, সব কিছু আসবে, আরও যা যা পাবে সবগুলো আরও ক্রেডিটে আসতে পারে। এখানে যদি এরকম থাকে যে উত্তোলনের সুদ তুলে নিয়ে গেছে, উত্তোলনের সুদ আসতে পারে। ঋণ, হ্যাঁ, ঋণ দেয় যদি ঋণের হিসাবটা আলাদাভাবে করা হয়, ঋণ দিলে ঋণের সুদ আবন্টনের ডেবিটে আসে ব্যয়ের কারণে, আর পরবর্তীতে আবার ঋণ হিসাবের মধ্যে ঋণের সুদ যাবে। বিনিয়োগের সুদ যদি কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলা হয় বিনিয়োগের সুদ পাওনা আছে, তাহলে ভালো ব্যাপার। যেহেতু ভালো ব্যাপার, কোন দিকে যাবে? ক্রেডিট সাইডে, যে তাদের আরও আয় হচ্ছে। মূলধনের সুদ ডেবিটে, যেগুলোই প্রতিষ্ঠানে ব্যয় সেগুলো ডেবিটে যাবে, আর যেগুলো আয় সেগুলো ক্রেডিটে যাবে। এখন তাহলে বলো, এখান থেকে আর কারো কিছু বলার আছে? কোনো কোশ্চেন আছে? তাহলে এবার এখন আমরা দেখব যে এই চ্যাপ্টারের যে বক্তব্য দাঁড়ালো, এই বক্তব্যের উপরে আর কি কি হতে পারে। এই একই কোশ্চেন দেওয়া হলো তোমাকে, দিয়ে তোমার কাছে অন্য কোনো কিছু চাইতে পারে। ইউ স্টার্ট নাম বয়, পুরো নাম? মোহাম্মদ সৃজন। বলো তাহলে আমাদের এই যে সৃজন, আমরা যে অংশীদারি আলোচনা করলাম এটার মূল বক্তব্য কি, বা এখান থেকে আমরা কি কি কাজ করব এখানে? কারণ এটা তো আর গল্পের স্টাইল না যে মনে করো কারো কোনো পড়াশোনা নাই, হঠাৎ পরীক্ষায় বসে গেল আর অঙ্ক কারেক্ট হয়ে যাবে, এটা এই স্টাইল না। তাহলে তুমি বলো যে এই অংশীদারি আমি যেটা আলোচনা করলাম এটা 9-10-এও ছিল না, এখানে কি কি কাজ করা লাগে? মানে তুমি এখানে স্লাইড যা দেখতে পাচ্ছ, এখানে দেখে দেখেও তো কিছু কথা বলা যায় নাকি? দেখেও কিছু কথা বলা যায় না? স্লাইড দেখেও কিছু কথা বলা যায় তো, সে ধরনের বলতে পারো। নেক্সট জিসান, সিট ডাউন। তোমার কি মনে হচ্ছে এই যে আমরা অংশীদারি চ্যাপ্টার দেখলাম, এখানে কি কি কাজ করা হচ্ছে বা কি কি কাজ করবা? এখানে স্যার এই যে কি বলে চলতি হিসাবের সুদ, তারপরে লাভ লোকসান আবন্টন হিসাব, চলতি হিসাব সুদ, এগুলো
চলতি হিসাবের সুদটা কিভাবে বিবেচনা করবা? চলতি হিসাবে সুদটা কিভাবে বিবেচনা করবো? চলতি হিসাবের সুদ সবাই কি পাবে? না, প্রশ্নে যাদেরকে দেওয়া থাকবে মানে যেসব কি বলে অংশীদারদের নাম দেওয়া থাকবে তাদের চলতি হিসাবে সুদ হবে। কেউ এমন হতে পারে চলতি হিসাবের সুদ পেতে পারে, কারো দেয়া লাগতে পারে। যে প্রতিষ্ঠান থেকে টাকা পাবে, যার ক্রেডিট ব্যালেন্স আছে তাকে সুদ দিতে হবে। সুদ দিলেই তখন আবন্টনের ডেবিটে আসবে ব্যয়ের কারণে। আর যার চলতি হিসাবে ডেবিট ব্যালেন্স থাকবে সেটা পাবে, সেক্ষেত্রে তার কাছ থেকেই প্রতিষ্ঠান সুদ আরও আদায় করবে। আদায় করলে সেটা চলে আসবে ক্রেডিট দিকে আয়ের পাশে। সিট ডাউন। এরপরে এখন আব্দুল কাইয়ুম কি বলতে যাচ্ছ বলো? মুনাফা বন্টনের অনুপাত এখানে বলা ছিল 4:3:2, তাহলে তিনটার যোগফল হচ্ছে 7, 7 দিয়ে ভাগ হবে আর 4 দিয়ে গুণ হবে, তখন বন্টনযোগ্য লাভ যেটা বের হবে। ক্রেডিট থেকে ডেবিট বাদ দিয়ে একটা বন্টনযোগ্য লাভ বের হবে না? ওই লাভের উপরে তুমি 4:2:1 থাকার কারণে 7 দিয়ে ভাগ হবে আর 4 দিয়ে গুণ করলে প্রথম জনের লাভের অংশ আসবে। হ্যাঁ, এরপরে এখন বলো আসাদুজ্জামান। আচ্ছা, আমি গ্রুপে ভিডিও দিয়ে দিচ্ছি, তারপরও আগামী দিন তো মিটিং আছে, যারা খারাপ করেছে আর কি। তো তোমরা যে ফর্মটা দিয়েছে এদিকে, ওটার সাথে কিছু সাপোর্টিং ডকুমেন্ট লাগবে, ওটা আগামী দিন নিয়ে আসবে। যেহেতু তোমরা রানিং কলেজ ক্লাস করতেছো, আগামী দিন দুপুরে অভিভাবকের সাথে মিটিং হবে, ওটা আমি নিব। গ্রুপে দিয়ে দিছি, এক নম্বর যারা যারা দিয়েছো ওকে, সেটা দরকার নেই, কিন্তু পাসপোর্ট সাইজ ছবি ফর্মেশন থাকবে, যদি দেওয়া নাই তুমি আজকে না না যে তুমি কেলেন যাই নেই তুমি আচ্ছা মনে করো তুমি পাসপোর্ট সাইজ ছবি, তোমাদের জন্ম সনদের ভেরিফাইড ফটোকপি, আর পিতা ও মাতার এনআইডি ফটোকপি। আর যদি পিতা ও মাতার জন্ম সনদ থাকে, জন্ম সনদের ফটোকপি দিতে পারো, যদি থাকে না থাকলে দরকার নেই। এটা আমি গ্রুপে দিয়ে দিছি, তুমি এটা দিয়ে দিই, ক্লাস করতে সমস্যা নেই, আজকে দিয়ে জমা দিয়ে দিই। ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, কি বলতেছিল আসাদুজ্জামান? এদিকে বেতন এখানে, এদিকে শোনা। ও একটা ভালো প্রশ্ন করছে। বেতন যদি ডেবিট করা হয়ে থাকে তখন আর আবন্টনে আসে না, কারণ বেতন একবার মাইনাস করা আছে। একই খরচকে দুইবার মাইনাস করা যাবে? এই জন্য এখানে বেতন ডেবিট করার পর বলার কারণে আবন্টন হিসাবে আসবে না। কিন্তু যদি সে উত্তোলন না করে থাকে তাহলে চলতি হিসাবে আসবে। এখানে বেতনের ব্যাপারে কি বলা ছিল? বেতন পান এবং যা তিনি উত্তোলন করেছেন, উত্তোলন করার কারণে এটা কোথায় আসবে? উত্তোলন করার কারণে এটা চলতি হিসাবে আসবে না, কারণ সে বেতন তুলে নিয়ে চলে গেছে। তাহলে কি আর পাবে না? এইভাবে আমাদের আলোচনা চলতে থাকবে। আমরা নেক্সট ক্লাসে আবার এই অংশীদারি ব্যবসার হিসাব নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।